আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 3 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেনি তারা পিন কমেন্ট থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি লু ঝাও যখন তার বাবাকে ভয় দেখায় তখন তিনি অনেক রেগে যান। তিনি তার গায়ে হাত তুলতে চাইলে সে পাল্টা তার বাবাকে আঘাত করে। ততক্ষণে সেখানে রাজদরবার থেকে জিয়াওরেন চলে এসেছিল। তার কাছে লু ঝাওয়ের বাবাকে অ্যারেস্ট করার অনুমতি ছিল, যেটা সে প্রিন্স চুকে দেখায়। একই সাথে সে ওখানে দুইজন সাক্ষীকে প্রমাণ হিসেবে জোগাড় করে, যার মধ্যে একজন লু ঝাওয়ের বাবার জন্য সেই মেডিসিন মেশানো কেক তৈরি করেছিল, আর আরেকজন যে কিনা তাদের উপরে অ্যাটাক করে পাহাড় থেকে ফেলে দিয়েছিল। যখন তার বাবার অপরাধ এখানে প্রমাণ হয়ে যায় তখন লু ঝাও সেখানে অ্যাক্টিং করে কাঁদতে কাঁদতে বলছিল তার বাবা তার সঙ্গে এমনটা করতে পারে না, তারা যেন তার বাবাকে জেলে না নিয়ে যায়, কিন্তু তার বাবাকে জেলে নিয়ে চলে যাওয়া হয়। তখন সে প্রিন্স চুয়ের কাছে অনেক কান্নাকাটি করছিল আর বলছিল তার বাবাকে বাঁচাতে। তখন সে তাকে আশ্বাস দিয়ে বলে, আমি অবশ্যই আসল অপরাধীকে খুঁজে বের করব, তুমি চিন্তা করো না। এটা বলে সে মনে মনে ভাবছিল যে লু ঝাও আসলে কি প্ল্যান করছে। এর পরের সিনে দেখি সে এবং জিয়াওরেন একসঙ্গে তার বাবার সঙ্গে জেলখানায় দেখা করতে যায়। তারা দুজন মিলে তার বাবাকে আসল সত্যিটা বলে যে কিভাবে সে বেঁচে গিয়েছিল, আর এরপরে তার ছোট মেয়ের নাম করে এমন ভাবে ব্ল্যাকমেইল করে যে তার বাবা জেলখানাতেই সুইসাইড করে ফেলে। এই খবর যখন প্রিন্স চুকে দেওয়া হয় তখন তো সে অনেক বেশি রেগে যায় আর বলে, তোমরা কি করছিলে। একই সাথে সার্ভেন্ট তাকে এটাও বলে যে লিউ প্রেগনেন্ট। এটা শুনে সে লিউয়ের সঙ্গে দেখা করতে যায়। লিউ প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিল, তার বাবা এবং মা দুইজনই মারা গিয়েছে। এই সব কিছুর জন্য সে প্রিন্সের কাছে জবাব চেয়েছিল। তখন প্রিন্স তাকে শান্ত হতে বলে আর বলে যে সে প্রেগনেন্ট। এটা শুনে সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। প্রিন্স চু তাকে বলে লু ঝাওকে বেইজিং রাজ্যে পাঠানো হচ্ছে, যেদিন সে ওই রাজ্য থেকে ফিরে আসবে সম্পত্তি নিয়ে সেই দিনই তাকে মেরে ফেলবো, তুমি চিন্তা করো না। এদিকে জিয়াওরেন আর লু ঝাও একসঙ্গে প্ল্যান করছিল কিভাবে তারা বেইজিং রাজ্যে গিয়ে প্রিন্স চুয়ের চোখ ধোকা দেবে আর উল্টো তাকেই ফাঁসিয়ে দেবে। তারা দুজন এখন একে অন্যের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে প্রিন্স চু নিজে তার ওয়াইফকে এগিয়ে দেয়। লু ঝাও চলে যাওয়ার পরে সে তার একজন লোককে বলে তাদের উপরে নজর রাখার জন্য আর তাকে সবসময় খবর দিতে। লু ঝাও যখন বেইজিং রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখনই সেখানে জিয়াওরেন চলে আসে। সে প্রথমে তার ওই গাড়িওয়ালাকে মেরে ফেলে আর এরপরে সে নিজেই তার গাড়িওয়ালা সেজে তাকে নিয়ে বেইজিং রাজ্যে যেতে থাকে। সেখানে পৌঁছানোর পরেই সেখানকার সেনাপতির সঙ্গে তাদের ফাইট হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই সেখানে রাজকুমার পিলান চলে আসে। লু ঝাওকে দেখে সে চিনতে পারে লু ঝাও হলো তার চাচাতো বোন। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? তখন লু ঝাও তাকে বলে তার 18 বছর বয়স হওয়ার পরে যে সম্পত্তি তার পাওয়ার কথা ছিল সেটাতে একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা এড়ানোর জন্য তার প্রিন্সের সহায়তার প্রয়োজন। যেহেতু সে তার চাচাতো ভাই তাই তার স্বাক্ষরের প্রয়োজন আছে। প্রিন্স পিলান তার সাহায্য করতে চায়, কিন্তু তার আগে তারা যে বেয়াদবি করেছে সেই সব কিছুর জন্য তাকে 100 বেতের বাড়ি নিতে হবে। লু ঝাওয়ের বদলে জিয়াওরেন সেই আঘাত নিতে রাজি হয়ে যায়। এরপরে প্রিন্স পিলান বলে সে প্রথমে তাদের রাজ্যের প্রিন্স চুয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করবে, তারপরে সিদ্ধান্ত নেবে। এটা বলে চলে যায়। মার খাওয়ার পরে সেই দিন রাতে জিয়াওরেনের ক্ষত আঘাতে লু ঝাও মলম লাগিয়ে দিচ্ছিল। এই সময় তারা দুজন একে অন্যের অনেক কাছাকাছি চলে আসে। জিয়াওরেন তাকে কিস করে, কিন্তু সে কিছুই বলে না। এটা দেখে সে বুঝতে পেরে যায় যে লু ঝাও তাকে পছন্দ করে। এজন্য লু ঝাও যখন রাতে বই পড়তে পড়তে ঘুমিয়ে যায় তখন সে তার হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেয়। এরপরে সে তাকে কিস করে বসে। এটা দেখে লু ঝাও তাকে বাধা দিলে সে তাকে বলে জিয়াওরেন আসলে তাকে কতটা ভালোবাসে আর তার ভালোবাসা সত্যি, মিথ্যে নয়। কিন্তু লু ঝাও তার হাজবেন্ডের কাছে থেকে ধোকা পাওয়ার পরে কোনো ছেলেকে বিশ্বাস করতে পারছিল না, এমনকি তাকেও না। জিয়াওরেন শুধু তাকে বলে তুমি আমাকে একবার বিশ্বাস করো। এটা বলে সে তাকে আবারও কিস করে আর লু ঝাওকে বলে তুমি আসলে আমাকে পছন্দ করো, কিন্তু তুমি এটা স্বীকার করতে চাইছো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে লু ঝাও যখন কাপড় শুকাতে দিতে যায় তখনই তার সঙ্গে প্রিন্সের দেখা হয়। প্রিন্স পিলান তাকে সাবধানে চলাফেরা করতে বলে। তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো লু ঝাওকে মনে মনে পছন্দ করে, কিন্তু প্রকাশ করতে চায় না। এরপরে প্রিন্স সেখানে থেকে চলে গেলে সেই সেনাপতিটা আবার এসে লু ঝাওয়ের উপরে অ্যাটাক করে দেয়, কারণ তাদের কারণে তার 50টা বেতের বাড়ি খেতে হয়েছে। কিন্তু লু ঝাও আর জিয়াওরেন মিলে তাকে একটা শিক্ষা দিয়ে দেয়। তারা তাকে একটা মেডিসিন খাইয়ে বলে এই মেডিসিনের অ্যান্টিডোট শুধুমাত্র তাদের কাছে আছে, 30 দিন পরে সে মারা যাবে। তারা এখানে কয়েকদিনের জন্য আছে, যদি সে তাকে আর কোনো সমস্যা করে তাহলে সেই অ্যান্টিডোট তারা দেবে না আর সে মারা যাবে। তখন সেই লোকটা তাদের কাছে অনেক মাপ চায় আর বলে এরপর থেকে তারা আর কখনো কোনো ঝামেলা করবে না। এইসব কথা শেষে লু ঝাও আর জিয়াওরেন রুমে চলে যায়। তখন জিয়াওরেন আবারও তার সঙ্গে রোমান্স করতে শুরু করে। অন্যদিকে প্রিন্স চুকে দেখি সেই রাজ্যে চলে এসেছিল লু ঝাওয়ের সঙ্গে দেখা করার জন্য। সে এখন তার রুমের দিকেই যাচ্ছিল আর এদিকে তারা দুজন রোমান্স করছিল। প্রিন্স চু যখনই তাদের ঘরে প্রবেশ করে তখন দেখতে পায় লু ঝাও তো সেখানে বসেই আছে। আসলে প্রিন্স চু আর তার লোকেরা তার সম্পত্তির কাগজপত্র নিয়ে এসেছিল, কারণ প্রিন্স পিলান তাদেরকে নাকি পারমিশন দিয়ে দিয়েছে। এখন প্রিন্স তাকে সেই সম্পত্তির কাগজগুলোতে স্বাক্ষর করে দিতে বলে। লু ঝাও খুশি খুশি সেই সবগুলো কাগজে স্বাক্ষর করে দেয় এবং তার ফিঙ্গারপ্রিন্ট দেয়। এটা দেখে চু মনে মনে ভাবছিল সকল সম্পত্তি একবার আমার নামে ট্রান্সফার করে নেই,
তারপরে আজকের ডেটই হবে তোমার মৃত্যুর দিন। একই সাথে লু ঝাও মনে মনে ভাবছিল যে বেশি লোভ করলে তোমাকে মরতে হবে। তারা চলে যাওয়ার পরে সেখানে জিয়াওরেন আর তার সার্ভেন্ট বেরিয়ে আসে। আসলে এই সার্ভেন্টই তাদেরকে দৌড়ে এসে খবর দিয়েছিল প্রিন্স চু এখানে আসছে, তাই সময় মতো জিয়াওরেন লুকিয়ে পড়েছিল। প্রিন্স চু আসলে ভাবছিল তার নামে হয়তো সব সম্পত্তি চলে গিয়েছে, কিন্তু তারা প্ল্যান করে আগে থেকে সেই কাগজের লেখায় কিছু গরমিল করে রেখেছিল। এখন তাদের সেকেন্ড প্ল্যান শুরু করতে হবে। তাই লু ঝাও প্রিন্স পিলানের সঙ্গে গিয়ে দেখা করে। সে কান্না করে করে তাকে বলে, আমি আপনার কাছে থেকে একটা সাহায্য চাই। আমি প্রিন্স চু এর একজন গুপ্তচরের কাছে থেকে আজকেই জানতে পারলাম আমার ছোট বোনের সঙ্গে নাকি তার গোপন প্রেম গড়ে উঠেছে, আর তারা দুজন মিলে নাকি আমার সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে। আজকে সকালে আমি আমার হাজবেন্ডকে আমার সম্পত্তি লিখে দিয়েছি। যদি এমনটাই হয় তাহলে আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না। আমার বাবা মাও বেঁচে নেই, এখন আপনি আমার গার্জিয়ান, এজন্য আমি আপনার কাছে থেকে সাহায্য চাইতে এসেছি। এসব কিছু শোনার পরে প্রিন্স পিলান তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। সেই দিন রাতে তারা প্রিন্স চু এর প্যালেসে চলে যায়। প্রিন্স চু তার রুমের ভেতরে লিউকে নিয়ে গল্প করছিল, কারণ তারা জানতো লু ঝাও আরো 2 দিন পরে এই রাজ্যে ফিরে আসবে, তাই তারা নিশ্চিন্তে গল্প করে যাচ্ছিল। প্রিন্স চু এখানে লিউকে কথা দিয়ে বলে যে যখনই লু ঝাও এখানে চলে আসবে সে তাকে মেরে ফেলবে। এরপরে তার রানী হবে লিউ, আর তার গর্ভে যেই সন্তান আছে সেটা হবে তাদের ক্রাউন প্রিন্স। এই সব কিছু প্রিন্স পিলান আর লু ঝাও শুনে ফেলেছিল। প্রিন্স চু যখন তাদেরকে দেখে তখন তো সে অনেক বেশি ঘাবড়ে যায়। লু ঝাও এখন প্রিন্স পিলানের সামনে কান্না করতে করতে প্রিন্স চুকে অনেক বকা দিয়ে বলছিল, আমি তোমাকে এত ভালোবাসলাম আর তুমি আমাকে এইভাবে ধোঁকা দিলে, তাও আবার আমারই ছোট বোনের সাথে। এখন সে তার বোনকে আঘাত করতে যায়, তখন প্রিন্স চু তাকে প্রোটেক্ট করে। এখানে সে প্রিন্স চুকে অনেক গালি দেয়, তাকে আঘাত করে, তাকে চড় মারে। তখন প্রিন্স চু তার উপরে ভীষণ রেগে যায়। প্রিন্স পিলান তখন তাদেরকে ধমক দিয়ে বলে, আমার সামনে তোমরা এত মারামারি করছো কেন? তখন প্রিন্স তার কাছে থেকে মাপ চায় আর বলে, এটা আমাদের নিজস্ব ব্যাপার, আপনি এর মধ্যে আসবেন না। লু ঝাও তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চায়। তখন প্রিন্স পিলান নিয়ম করে দেয়, যেহেতু প্রিন্স চু এর স্ত্রী থাকা সত্ত্বেও সে লিউ এর সাথে সম্পর্কে জড়িয়েছে, এজন্য লু ঝাও তাকে আজকেই ডিভোর্স দেবে আর তার সমস্ত সম্পত্তি প্রিন্স চুকে লু ঝাওয়ের নামে করে দিতে হবে। তখন সে আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। সেই দিন রাতে সমস্ত সম্পত্তি সে লু ঝাওয়ের নামে করে দেয়। এরপর সে লু ঝাওকে বলে এই কাগজ নিজে এসে নিয়ে যেতে। লু ঝাও সেই কাগজটি নিতে গেলে সে তাকে আঘাত করে বসে। তখন লু ঝাও নিজের কুমফু স্টাইলে সেই কাগজটা নিয়ে নেয়। প্রিন্স চু তখন বুঝতে পারে যে সে লু ঝাও নয়। সে বলে, তুমি তো আসল লু নাও, তুমি আসলে কে? তখন লু ঝাও বলে, আমি আসল, তবে তুমি আমার সঙ্গে যে অন্যায় করেছো সেই সব কিছুর বদলা আমি নিয়ে নেব, এটা মনে রেখো। এসব কিছু বলে সে বাহিরে চলে যায়। প্রিন্স পিলানের সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। প্রিন্স পিলান তাকে সাবধানে থাকতে বলে। একই সাথে সে এটাও বলে যে সে বুঝতে পেরেছিল সে আসল লু ঝাও নয়, তবে তার মতো দেখতে। যেহেতু সে লু ঝাওয়ের মতো দেখতে, এই জন্যই সে তাকে সাহায্য করেছিল। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে গেলে লু ঝাও তো অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে জিয়াওরেন গিয়ে তাদের দেশের রাজার কাছে প্রিন্স চু এর ব্যাপারে সবকিছু বলে দেয়, যে সে কিভাবে তাদের দেশের অস্ত্র পাচার করেছে, তার শ্বশুর শাশুড়ির অপরাধের ব্যাপারেও জানায়। আর প্রিন্সেস লু ঝাও এখন অসহায় হয়ে গিয়েছে এই সবকিছু জানায়। তাই লু ঝাওয়ের প্রোটেকশনের জন্য সে রাজার কাছে অনুমতি চায়, কারণ সে এখন লু ঝাওয়ের সাথে থাকতে চায়। তখন রাজা তাকে অনুমতি দিয়ে দিলে সে অনেক খুশি হয়ে যায়। লু ঝাও তার জন্য একটা বাড়িতে অপেক্ষা করছিল। সে তার সঙ্গে গিয়ে দেখা করলে তারা দুজনই ভীষণ খুশি হয়ে যায়। তারা দুজন এখন মুক্ত পাখির মতো উড়ে বেড়ায়। এখন যেহেতু লু ঝাওয়ের তার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে, তাই জিয়াওরেন রাজার কাছে থেকে অনুমতি নিয়ে তার জন্য একটা সুন্দর বাড়িতে থাকার ব্যবস্থা করে। সে তাকে বলে, তুমি এখন থেকে এখানে যেভাবে ইচ্ছে থাকতে পারো, যেখানে ইচ্ছে যেতে পারো, যা ইচ্ছে খেতে পারো, এখন থেকে তুমি মুক্ত। এই সবকিছু বলে সে ওখানে থেকে চলে যায়। সেখানে জিয়াওরেনের সাথী ছিল যে তার খেয়াল রাখছিল। লু ঝাওয়ের জিয়াওরেনের প্রতি এত কেয়ার এবং এত চিন্তা দেখে সে তাকে বলে, সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, যদি সে তাকে পছন্দ করে থাকে তাহলে যেন জিয়াওরেনকে বলে দেয়। এমনটাও হতে পারে যে তার বলতে বলতে হয়তো সময়ই পার হয়ে যাবে, তাই বেশি দেরি হওয়ার আগেই সে যেন নিজের মনের ভাব প্রকাশ করে ফেলে। এটা শোনার পরে সে জানালার পাশে দাঁড়িয়ে এই সবকিছুই ভাবছিল আর হাসছিল। সে বুঝতে পারছিল যে সেও আসলে জিয়াওরেনকে ভালোবেসে ফেলেছে। তখনই একজন প্রহরী এসে জানায় জিয়াওরেন অনেক আহত হয়ে পড়েছে, কেউ একজন তাকে আঘাত করেছে, তার অবস্থা খুবই খারাপ। এটা শুনে লু ঝাও দৌড়ে তার কাছে যেতে থাকে আর মনে মনে বলতে থাকে জিয়াওরেনের যেন কোনো কিছু না হয়, কারণ সে এখনো তাকে নিজের মনের কথা বলতে পারেনি। সে তাকে নিজের মনের কথা বলতে চায়। এসব কিছু বলছিল আর দৌড়ে তার কাছে যাচ্ছিল। এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো।